নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করবেন। দেখুন, আমাদের মাননীয়া দিদিমণি বেজায় টেনশনে, সত্যি টেনশনে। আসলে তিনি ভাবতে পারেননি যে এসআইআর প্রক্রিয়াটাকে তিনি বন্ধ করতে পারবেন না। তার আশা ছিল, নামি দামি আইনজীবীদের সুপ্রিম কোর্টে নিয়োগ করেছেন, শেষ পর্যন্ত একটা সুরাহা হবে এবং এসআইআর শেষ পর্যন্ত হবে না এবং 2025 সালের ভোটার তালিকাকে সামনে রেখেই 2026-এর বিধানসভা নির্বাচন হবে। কিন্তু সে গুড়ে বালি। 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পর তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে 6,44,00,000-এর বেশি নাম আছে যারা ভোটার হিসাবে স্বীকৃতি পেয়েছেন কমিশন, এবং তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক। আগে ছিল 7,66,00,000-এর বেশি। তাহলে 28শে ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় দেখা গেল যে 6,44,00,000-এর একটু বেশি নাম আছে, আর 60,06,000-এর মতো নাম বিবেচনাধীন আছে। জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা তারা যা নথি জমা দিয়েছেন সেই নথি খুঁটিয়ে দেখবেন। এই 60 লক্ষের মধ্যে মুর্শিদাবাদ এবং মালদা জেলাতেই আছেন 20 লক্ষের মতো মানুষ, এবং উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও বিপুল সংখ্যক মানুষ আছে। উত্তর দিনাজপুর, তারপরে মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বাংলাদেশ সীমান্তবর্তী। সেখানে যে অভিযোগটা দীর্ঘদিন ধরে হয়েছে যে জনবিন্যাসের বদল হয়েছে অনুপ্রবেশকারীদের জন্য, তাহলে মালদা, মুর্শিদাবাদেই যদি 20 লক্ষ নাম বিচারাধীন থাকে, তাহলে অনেকে বলছেন যে জনবিন্যাসের যে পরিবর্তন হয়েছে বলে যে অভিযোগ উঠেছিল, বিজেপি যে বিষয়টা নিয়ে বারবার সরব হয়েছে, সেই বিষয়টার কিছুটা হলেও মান্যতা পায়। এখন এই 60 লক্ষ লোকের মধ্যে কতজন শেষ পর্যন্ত নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন তা নিয়ে কিন্তু বিস্তর সংশয় আছে। মোটের উপর আমার ধারণা যে অন্তত 55-60% নাম বাদ যাবে। তাহলে সংখ্যাটা বেড়ে দাঁড়াবে 1 কোটির উপরে। দিদিমণি সমূহ বিপদ বুঝে গেছেন, তার হাতে আর অস্ত্র বলতে কিছু নেই। তাই সেই পুরনো খেলায় তিনি ফিরে এসছেন। তিনি অনশন কি অবস্থান করবেন, সেই সিঙ্গুরে 2006-এর সেই ডিসেম্বরের অনশন 26 দিনে মঞ্চ বেঁধে মেট্রো চ্যানেলে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং, রাজনাথ সিং, তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী বারবার অনুরোধ করেন, শেষ পর্যন্ত অনশন প্রত্যাহার হয় 26 দিনের মাথায়। যদিও অনেককে কটাক্ষ করেছিলেন যে ক্যাডবেরি খেয়ে অনশন, আমি জানি না, আমি এসব বিষয়ের মধ্যে ঢুকতে চাই না। 2006 আজ থেকে 20 বছর আগে দিদিমণি তখন বিরোধী নেত্রী, তার বয়স 20 বছর কম ছিল। দীর্ঘ 15 বছর রাজ্যপাট চালাচ্ছেন। তার পক্ষে আবার নতুন করে তিনি স্ট্রিট ফাইটার হতে চাইছেন, কতটা সফল হবেন তা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ তিনি এসআইআর বন্ধ করতে পারেননি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসআইআর এর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তারা মানবে না। জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলে আদালতে কপিল সিব্বল দ্বারস্থ হয়েছিলেন কয়েকদিন আগে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে যে এত সন্দেহপ্রবণ হলে কি চলে? জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের প্রতি সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিশ্বাস আছে।
এখন এই 60 লক্ষ ভোটারের ভাগ্যের নিষ্পত্তি কতদিনে হবে? দেখুন, হিউমঙ্গাস টাস্ক। প্রথম কথা, নির্বাচন কমিশন কোনো সময়সীমা নির্ধারিত করে দেয়নি যে এই তারিখের মধ্যে আপনাদের নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। সেই সাপ্লিমেন্টারি তালিকা কবে নাগাদ প্রকাশিত হবে কেউ জানে না, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এমনও হতে পারে যে নির্বাচন ঘোষণা হয়ে গেল, প্রচার চলছে, তখনও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো না, হলেও খুব সামান্য প্রকাশ হলো। এখন এখানে কিছু প্রশ্ন আছে। ধরুন, এসআইআর একটা চলমান প্রক্রিয়া, 2025-এর শেষ দিক থেকে শুরু হয়েছে। 2026-এর 28শে ফেব্রুয়ারি কমিশন একটা ভোটার তালিকা প্রকাশ করেছে এবং একই সঙ্গে জানিয়েছে 60 লক্ষ মানুষের আবেদন বিচারাধীন আছে। ধরুন, নির্বাচনের তারিখ ঘোষণা হলো, ভোট পর্ব শুরু হয়ে গেল, এই 60 লক্ষ আবেদনকারীর খুব সামান্য অংশের দাবি নিষ্পত্তি হলো, তাহলে বাকিরা তো লেফট আউট হয়ে গেলেন। তারা কি প্রমাণ করতে পারবেন যে তারা ভারতীয় নাগরিক, তাদের ভোটাধিকার আছে? তাহলে চলমান প্রক্রিয়ার মধ্যে যদি এত সংখ্যক মানুষকে বিচ্ছিন্ন করে রাখা হয় এবং তারপরে যদি নির্বাচনের ঘোষণা হয়, আমি জানি না সাংবিধানিক সংকট তৈরি হবে কিনা। কারণ চলমান প্রক্রিয়া এসআইআর, নো এসআইআর নো ভোট। এসআইআর সম্পূর্ণ হয়নি, এসআইআর আংশিকভাবে হয়েছে, এখনো বহু আবেদনের নিষ্পত্তি বাকি। তার মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে ভোট প্রক্রিয়া চালু হওয়া, প্রচার চালু হওয়া কতটা সংবিধান সম্মত? একজন দুজন নয়, 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ ঝুলে আছে। আমার ধারণা সাংবিধানিক সংকটের দিকে রাজ্য চলছে। আমি এ বিষয়ে প্রতিবেদন পরে করব, তার আগে আমার সংবিধানের পাতা উল্টাতে হবে। নির্বাচন কমিশনের কি ক্ষমতা সংবিধান দিয়েছে সেটা ভালো করে বুঝতে হবে। 324 থেকে 329 পর্যন্ত সংবিধান। আবার সংবিধানের 32 নম্বর ধারাও আছে, যেখানে কেউ বলতে পারে আমি ভারতীয় নাগরিক, আমি নথিপত্র জমা দিয়েছি, আমার আবেদনের নিষ্পত্তি হলো না, আমি বৈধ ভারতীয় নাগরিক, আমি ভোট দিতে পারিনি। সর্বোচ্চ আদালত কি বলবে? একটা নজিরবিহীন পরিস্থিতি হতে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সাংবিধানিক সংকটের দিকে রাজ্য এগোচ্ছে। এই পরিস্থিতিতে জুম্মাবারে দিদিমণি আবার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন। আসলে তার ভোট ব্যাংক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই 63 লক্ষের উপর নাম বাতিল, তাতে মৃত, পাকাপাকিভাবে স্থানান্তরিত, ডুপ্লিকেট খুঁজে পাওয়া যায়নি ভোটারই 58 লক্ষ, তারপরে আরো 5.5 লক্ষের কাছাকাছি যুক্ত হয়েছে এবং 60 লক্ষের একটু বেশি নাম বিবেচনাধীন। দেখুন, মৃত ভোটাররা, একাধিক জায়গায় নাম তোলা ভোটাররা, এরা সবসময় এদের সুবিধা শাসক দল নেয়, সেই সুযোগটা তারা পাচ্ছে না। তৃণমূল বিজেপির থেকে লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে 40 লক্ষ বেশি ভোট পেয়েছে। তাহলে এখনই 63 লক্ষের উপর বাদ আর 60 লক্ষ ভোটারের ভাগ্য সুতোই ঝুলছে। এই অবস্থায় দিদিমণি মেট্রো চ্যানেলে অবস্থান করবেন, ধর্ণা দেবেন। সুপ্রিম কোর্টে গিয়ে সুবিধা করতে পারেনি, কোনো দাবি মানেনি দিদিমণির, কোনো দাবি দিদিমণির মানেনি সুপ্রিম কোর্ট। এসআইআর বন্ধ করতে চেয়েছিলেন, এসআইআর বন্ধ হয়নি। 2025-এর ভোটার তালিকা রেখে ভোট করতে চেয়েছিলেন, সেটাও হয়নি। মাইক্রো অবজারভারদের সরাতে চেয়েছিলেন, সেটাও হয়নি। সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনি বি পর্যায়ভুক্ত অফিসারদের তালিকা পাঠান। 8,500 জনের তালিকা পাঠিয়েছিলেন, কমিশন তালিকা ফেরত পাঠিয়ে বলেন এদের অনেকেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, তাদের সেই পদমর্যাদা নেই। ধরুন, একজন খুব সিনিয়র ক্লার্ক দীর্ঘদিন ধরে কাজ করে পদমর্যাদায় এখন বি পর্যায়ভুক্ত আধিকারিকরা যে বেতন পান সেই বেতন পান, কিন্তু তার মানে এই নয় যে তাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার বা ক্ষমতা আছে। তাহলে
কোনো কিছু মানেনি। আধার কার্ডকে গ্রহণ করার জন্য দিদিমণি সওয়াল করেছিলেন, সুপ্রিম কোর্ট বলল বিচারাধীন। আধার কার্ড পরিচয়ের প্রমাণ অবশ্যই, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু আধার কার্ড দিলে হবে না, আধার কার্ডের সঙ্গে আর একটা ডকুমেন্টও দিতে হবে। তাহলে শুধু হাতে রইল পেন্সিল। আধিকারিকদের সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন, এফআইআর করতে বাধ্য হয়েছেন। এত কিছু করার পরেও দিদিমণি সুরাহা পাননি। তাই ওই খড়কুটোর মতো কিছু আঁকড়ে ধরে না মানুষ বিপর্যয়ের আগাম আঁচ পেয়ে, তাই তিনি ওই খড়কুটোর মতো তার পুরনো রাজনৈতিক কৌশলকে আঁকড়ে ধরতে চাইছেন। সিম্প্যাথি কুড়োবেন, মেট্রো চ্যানেলে অবস্থান করবেন, মিডিয়া কভার করবে, তার বাইরে কি হবে? কিছু হবে না। দিদি এখন লাগাতার ওখানে অবস্থানও করতে পারবেন না, হয়তো রিলে অবস্থান হবে। তিনি মুখ্যমন্ত্রী, ভোট দোরগোড়ায় কড়া নাড়ছে। সর্বভারতীয় বিভিন্ন চ্যানেলের সমীক্ষা বলছে বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আইপ্যাক বলছে কিছুটা হলেও অ্যাডভান্টেজ বিজেপি। দিদিমণি রাজ্যপাট খোয়ানোর আশঙ্কায় ভুগছেন। তিনি জানেন যে একবার নবান্নের 14 তলা থেকে তাকে যদি সরে যেতে হয়, তিনি দল ধরে রাখতে পারবেন না। এখন যে মন্ত্রী, আমলা, শান্তি, পুলিশ কর্তারা তাকে ঘিরে থাকে, তাকে ঘিরে একটা বলয় তৈরি হয়েছে, চোখের পলকে সব উধাও হয়ে যাবে। দিদিমণিকে একাকী ঘরে থাকতে হবে। যারা হ্যাঁ ম্যাডাম বললেই হয়, যারা হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম বলে, তাদের টিকি তিনি পাবেন না। দিদিমণি যদি কখনো বলেন, জানো আমার মনে হয় সূর্য পশ্চিম দিকে ওঠে, সমবেত ভক্তবৃন্দ তখন সমস্বরে ঘাড় নাড়ে, হ্যাঁ ম্যাডাম আপনি তো ঠিক বলেছেন, যুগান্তকারে আবিষ্কার করলেন সূর্য পশ্চিম দিকে ওঠে। তা এই তোষামুদের দল আর পাশে থাকবে না। দীর্ঘদিনের ভৃত্যকুল রাতারাতি আনুগত্য বদলাবে, এই আশঙ্কায় কার্যত অস্থির হয়ে উঠেছেন দিদি। প্রমাদ গুনছেন, কি হয় কি হয়। এটা ভাবতে পারেননি যে তিনি এসআইআর এর প্রক্রিয়াটা এই পর্যায়ে যাবে। যখন এসআইআর এর ঘোষণা হয়েছিল দিদিমণি তখন এক গুণাক্ষরেও ভাবতে পারেননি যে পদ্ধতিটা শেষ পর্যন্ত এই পর্যায়ে গিয়ে যাবে, দাঁড়াবে। ভাবতে পারেননি। তার ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 100টা প্রকল্পে মানুষের পাশে আছে, তাদের এসআইআর এত ভয় কেন? এটাই তো মৌলিক প্রশ্ন। এসআইআর এর লক্ষ্যটা কি? যে একটা ভোটার তালিকাকে নির্ভুল করা, তাতে কোনো বিদেশি নাগরিক থাকবে না, অনুপ্রবেশকারী থাকবে না, মৃত নাগরিকের নাম ভোটার তালিকায় থাকবে না। দিদিমণি সংবিধানাতে শপথ নিয়েছেন। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, দুজনের মধ্যে আস্থার সম্পর্ক থাকা উচিত। দিদিমণি বলতেই পারতেন এটা খুব ভালো উদ্যোগ, আমার প্রশাসন সর্বতভাবে সহায়তা করবে, কিন্তু তিনি করেননি। তার মৌলিক প্রশ্নে আপত্তি থাকলে আদালতে তিনি যেতে পারতেন, কিন্তু তিনি মাঠ পর্যায়ে এর বিরোধিতা করেছেন এবং এখনো করে যাচ্ছেন। 2002 সালে এসআইআর হয়েছিল, 22 লক্ষ নাম বাদ গেছিল। তৎকালীন সিপিএম এর রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাস বলেইছিলেন না ভালো হোক না, ভোটার তালিকা নির্ভুল হওয়া তো প্রয়োজন। তারপরেও 2004-এ লোকসভায় 35টা আসন জিতেছিল বামফ্রন্ট। 2006 সালে 235 আসনে জিতে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কই তখন তো বাধা দেননি। বিমান বসু কিছু উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে বোধহয় অভিযোগও হয়েছিল, কিন্তু ওইটুকুই। কিন্তু এইভাবে মাঠ পর্যায়ে নেমে বামফ্রন্ট বিরোধিতা করেনি এসআইআর, কিন্তু দিদিমণি করছে। তার এত জনপ্রিয় সরকার, লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়ালেন, যুবসাথী চালু করে বেকারদের ভাতা দেবেন, মানে বেকাররা চাকরি কর্মসংস্থানের দাবি তুলতে পারবেন। এই যে ভাতা পাচ্ছ 1500 টাকা, মাসে 50 টাকা, দিনে 50 টাকা, এই নিয়ে খুশি থাকো। নির্বাচনী প্রচারে পাগলু ড্যান্স হবে, ওসব দেখবে, ব্যাস। যে সরকার জন্ম থেকে মৃত্যু মানুষের পাশে আছে, তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সাংবিধানিক কাজকে কিভাবে বাধা দিল, সারা বিশ্বের মানুষ, দেশের মানুষ তা দেখলো।
এখন খড়কুটোর মতো যা পাচ্ছেন হাতের কাছে আঁকড়ে ধরতে চাইছেন, ন্যারেটিভ তৈরি করবেন। সবসময় তিনি ভিকটিম কার্ড খেলেন, এবার এসআইআর কে নিয়ে ভিকটিম কার্ড খেলছেন। 21 সালে ভাঙা পায়ের খেলা দেখিয়ে ফুটবল ছুঁড়েছিলেন, কখনো হেলিকপ্টারকে প্রতিপক্ষ ঠাউরেছেন, কখনো অজানা কোনো প্রতিপক্ষকে সামনে এনে বলেছেন আমি ভিকটিম, আমি ভিকটিম। এবার কমিশনকে প্রতিপক্ষ ঠাউরে ভিকটিম কার্ড খেলছেন। সফল হননি, আবারও হবেন না। তিনি ধর্নায় বসতেই পারেন, জুম্মাবারে বসছেন, মেসেজ ইজ ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই বার্তাটা দিতে চাইছেন, দেখো আমি তোমাদের পাশে আছি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বাধ্য হলো যে জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের নিয়োগ করতে এসআইআর এর কাজে। নিম্ন আদালতের কাজকর্ম ক্ষতিগ্রস্ত, বাধ্য হলো সুপ্রিম কোর্ট। কত মামলা জমে গেল, একেই তো মামলার পাহাড় আদালতে, তারপরে এতগুলো জমে গেল। শেষ পথ হিসাবে ওই ধর্নায় বসছেন দিল্লি, ভীষণ টেনশনে। ভাবতে পারেননি যে 2024 বিধানসভা নির্বাচনের আগে এই অভূতপূর্ব পরিস্থিতির মোকাবিলা করতে হবে। অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ একটা চমৎকার দিদি কেন টেনশনে বলে একটা কবিতা লিখেছেন, বলে ফেসবুকে পোস্ট করেছেন। সত্যিই দিদিমণি ভীষণ টেনশনে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.